প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের যে কবিতা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি। মূল কবিতার বিষয়বস্তুতে যাবার আগে কবি শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে তোমাদের একটু সংক্ষিপ্ত ধারণা দিতে চাইছি। কবি শক্তি চট্টোপাধ্যায়, যদি আমরা জীবনানন্দ দাশের কথা বলি, কবি জীবনানন্দ দাশ, যিনি রবীন্দ্র সমকালে থেকেও একটা আলাদা স্বকীয়তা তৈরি করেছিলেন নিজের কাব্য জগতে, কাব্যভুবনে, ঠিক সেই রকমই শক্তি চট্টোপাধ্যায়। বাংলা কবিতায় একটি বিশিষ্ট নাম হলো এই কবি শক্তি চট্টোপাধ্যায়। সারা জীবন তিনি কবিতা নিয়ে নানান রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন। ব্যক্তি জীবনেও ছিলেন এক অদ্ভুত চরিত্রের অধিকারী। ছাত্রজীবন থেকেই কবিতা লিখতে শুরু করেন। যখন তিনি ক্লাস 8-এ পড়েন তখনই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। স্কুল থেকেই কবিতা লেখা শুরু হয়, আর এই কবিতা সারা জীবন ধরে চলতে থাকে। রূপচাঁদ পক্ষী এই ছদ্মনামে তিনি কবিতা লেখা শুরু করেছিলেন। স্কুলে পড়তে পড়তেই তিনি একটি হাতে লেখা পত্রিকা বার করেছিলেন। পত্রিকাটির নাম ছিল নবোদয়। স্কুলের পড়া শেষ করার পরে তিনি কলকাতার বিশিষ্ট বা স্বনামধন্য কলেজ প্রেসিডেন্সি কলেজ, সেখানে বাংলা অনার্স নিয়ে ভর্তি হন, কিন্তু শেষ করতে পারেননি। কারণ রাজনীতি এবং কবিতা বা লেখালেখি এবং বর্ণময় জীবন সব মিলিয়ে তার পড়াশোনা হয়ে ওঠেনি। যদিও পরবর্তীকালে আরেকবার চেষ্টা করেছিলেন। কবি বুদ্ধদেব বসুর উদ্যোগে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য নিয়ে ভর্তি হয়েছিলেন। সেখানেও একই অবস্থা, শেষ করে উঠতে পারেননি। বুদ্ধদেব বসুর সম্পাদিত কবিতা পত্রিকা, সেই কবিতা পত্রিকাতেই শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম একটি কবিতা প্রকাশ হয়, নাম জম। জম কবিতাটি প্রকাশ হয়। পরবর্তীকালে সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয় হয়। সুনীল গঙ্গোপাধ্যায় কৃত্তিবাস নামে একটি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, তো সেই পত্রিকায় এরপর তিনি লেখালেখি শুরু করেন। পরবর্তীকালে কৃত্তিবাস পত্রিকার একটা অন্যতম কবি হয়ে ওঠেন এই শক্তি চট্টোপাধ্যায়। আস্তে আস্তে তিনি 50-এর দশক, 60-এর দশক, এই দুটো দশকের অন্যতম প্রধান কবি হিসেবে আত্মপ্রকাশ করেন। কবিতাই ছিল তার ধ্যান, জ্ঞান, ভাবনা। গদ্যও রচনা করেছেন, তবে সংখ্যায় কম। স্ফুলিঙ্গ সমাদ্দার এই নাম ব্যবহার করে তিনি গদ্য চর্চা করেছেন। তার লেখা দুটো বিখ্যাত উপন্যাস হল কুয়োতলা এবং অবনী বাড়ি আছো। এই দুটো বিখ্যাত উপন্যাস লিখেছেন। তবে কবিতাই ছিল তার ভাবনা, ধ্যান, জ্ঞান, জীবন। সারা জীবনে 42টি কাব্যগ্রন্থ লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হে প্রেম, হে নৈঃশব্দ, ধর্মে আছো, জিরাফেও আছো, ঈশ্বর থাকেন জলে, সোনার মাছি খুন করেছি, প্রভু নষ্ট হয়ে যায়, ইত্যাদি কাব্যগ্রন্থগুলি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। যেতে পারি কিন্তু কেন যাব, এই কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। এবারে আসছি তোমাদের মূল কবিতা, অর্থাৎ আমি দেখি এই কবিতায়। আমি দেখি কবিতাটি নেওয়া হয়েছে তারই লেখা একটি কাব্যগ্রন্থ যার নাম অঙ্গুরি তোর হিরণ্য জল। এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার কবিতায় যাচ্ছি। কবিতায় কবি কি বলতে চেয়েছেন?
একবার আমরা কবিতাটা পড়ে নিচ্ছি। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া, গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান, গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। এই হচ্ছে কবিতা। তাহলে এই কবিতায় আমরা দেখতে পাচ্ছি সবুজের প্রতি একটা অদ্ভুত আকাঙ্ক্ষা। কবি শক্তি চট্টোপাধ্যায় সবুজের প্রতি একটা অদ্ভুত আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে এই কবিতার মধ্য দিয়ে। শহরের যে জীবন, সেই জীবনে সবুজের বড়ই সংকট। ইট কাঠ পাথরের জঙ্গলে ঘেরা শহর, সেই শহরে প্রতিনিয়ত গাছের সংখ্যা কমছে, সবুজের অস্তিত্বের সংকট লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়টা বিশেষ গুরুত্ব সহকারে কবি এই কবিতার মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, তোলার চেষ্টা করেছেন। সেই জন্যই বলছেন যে আমার দরকার শুধু গাছ দেখে যাওয়া, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার। সত্যি তো, সবুজ আমাদের শরীরের নানান রোগ সারানোর জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান। সবুজ বলতে যে কোনো সবুজ নয়, গাছের সবুজ। কারণ সবুজ আমাদের চোখের সতেজতাও যেরকম বাড়ায়, তেমনি সবুজের সমারোহ আমাদের অক্সিজেনের সমারোহকে বাড়িয়ে দেয়, যেটা আমাদের শরীরের নানান রোগকে সারানোর জন্য হিতকর একটা বিষয়। তাই বাগানে গাছ বসাতে বলেছেন, আরোগ্যের জন্য এই সবুজের খুব প্রয়োজন। তাই কবি শুধুই গাছ দেখতে চেয়েছেন। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন শহরেই আছি। গ্রাম বাংলার ছেলে কবি শক্তি চট্টোপাধ্যায় গ্রামেই বড় হয়েছেন। পড়াশোনা বা কর্মজীবনের তাগিদে তাকে শহরে থাকতে হয়েছে, কলকাতা শহরে থাকতে হয়েছে। তাই বহুদিন তার জঙ্গলে যাওয়া হয়নি, সেখানে থাকা হয়নি। বহুদিন ধরে কবি শহরেই রয়েছেন। শহরের একঘেয়ে জীবনের মধ্যে থাকতে হচ্ছে তাকে। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। সত্যি তো তাই। নগরায়নের ফল, নাগরিক সভ্যতা যেভাবে এগিয়ে চলেছে, তাতে শহরে গাছের সংখ্যা প্রতিদিনই কমতে শুরু করেছে। সেই জন্যই কবি বলেছেন শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, আর সবুজের অনটন ঘটে। অর্থাৎ আস্তে আস্তে তিলে তিলে শহরের জীবন, নাগরিক সভ্যতা সবুজকে ধ্বংস করছে, গাছ ধ্বংস করছে, জঙ্গল ধ্বংস করছে। তাই কবি বলছেন যে গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। তাই শহরের সেই বাড়িতে হয়তো ছোট্ট খোলা জায়গা রয়েছে, সেখানে কবি গাছ লাগাতে চান, প্রাণ ভরে গাছকে দেখতে চান, গাছের সবুজটুকু অনুভব করতে চান, সবুজের মাঝে থাকতে চান। সবুজ, গাছেদের সবুজ কবির শরীরকে আরাম দেয়, কবিকে আরোগ্য লাভের ক্ষেত্রে একটা প্রেরণা যোগায়। তাই আমাদের এই যে সবুজ, একটু আগেই যেটা বলছিলাম, গাছেদের সবুজ, চোখ তো সবুজ চায়। সত্যি তো, চোখের জন্য, চোখের আরোগ্যের জন্য তো সবুজের দরকার। দেহ চায় সবুজ বাগান, গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। অর্থাৎ কবি সবুজের সাহচর্য চান, সবুজের কোমল স্পর্শ চান। কবির মন আকুলভাবে চায় তার বাগানে আরও গাছ লাগানো হোক। তাই কবি আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, গাছ আনো, বাগানে বসাও। এইভাবে আদিমতম প্রতীক, প্রকৃতির আদিমতম প্রতীক সবুজকে কবি দু চোখ ভরে দেখতে চান। সেটাই এই কবিতার মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে।